ভ্লাদিমির পুতিন জনগণের কোনো রকম ভোট ও রাজনীতি ছাড়াই রাশিয়ার ক্ষমতা দখল করেছিলেন। তারপর ২৬টা বছর ধরে টানা রাজত্ব করছেন। রাশিয়ার সংবিধানের ৮১ নম্বর অনুচ্ছেদের ৩ নম্বর পয়েন্ট অনুসারে একই ব্যক্তি পরপর ২ বছরের বেশি রাশিয়ার ফেডারেশনের রাষ্ট্রপতি পদে থাকতে পারবেন না। তাহলে পুতিন কিভাবে? ৩ বছর ধরে যুদ্ধ করার পরও রাশিয়ায় নাকি কর্মসংস্থান বেড়েই চলেছে। আদৌ কি তাই? পুতিন ক্ষমতায় আসার পর নিজেই নিজের দেশে বোম ব্লাস্ট করিয়েছিলেন। রাশিয়াকে আদৌ কি টেনে তুলছেন, নাকি ওপর নিজের ক্ষমতা দেখিয়ে রাশিয়াকে ডোবাচ্ছেন পুতিন? সত্যিটা হয়তো অনেকের চোখের সামনেই স্পষ্ট নয়। আজ রাশিয়া আর পুতিন সম্পর্কে এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যা শুনে আপনার চোখের পর্দা সরতে পারে। বিশ্ব রাজনীতির আনাচে কানাচে কোথায় কি হচ্ছে, কোন ঘটনার বাস্তবতা কতটা, এই ঘটনাগুলো ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে, সবটা স্পষ্ট হবে আপনার চোখের সামনে। তাই আজই সাবস্ক্রাইব করে নিন দ্য ইন্টারন্যাশনাল টেক্স। কোনো রাজনীতি ভোট ছাড়াই পুতিনের ক্ষমতা দখল। প্রথমে যে বিষয়টা আপনাকে জানাবো, ভ্লাদিমির পুতিন কোনো রাজনীতি ভোট ছাড়াই ক্ষমতায় এসেছিলেন ১৯৯৯ সালে। সেই থেকে আজও একই রকমভাবে নিজের ক্ষমতা ধরে রেখেছেন। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? বিশ্ব রাজনীতিতে পুতিন ২ দশকের বেশি সময় ধরে সবচেয়ে বেশি প্রভাবশালী নেতাদের মধ্যে একজন। চলুন আমরা এবার একটু পিছিয়ে যাই, তাহলে সম্পূর্ণ বিষয়টা স্পষ্টভাবে আপনি বুঝতে পারবেন। রাশিয়ায় ১৯৯১ সালের জুনে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ক্ষমতায় এসেছিলেন বরিস ইয়েলৎসিন। রাশিয়ার হাজার হাজার বছরের ইতিহাসে প্রথম জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন বরিস ইয়েলৎসিনের দীর্ঘ রাজনৈতিক জীবন বহু উত্থান পতনের মধ্যে দিয়ে এগিয়ে গিয়েছিল। তার ক্ষমতার ঠিক শেষের দিকে রাশিয়ার মানুষ তাকে সেভাবে পছন্দ করতেন না। এমনকি তিনি তার ক্ষমতার শেষের দিকে রাশিয়ার অর্থনৈতিক টালমাটাল অবস্থাকেও কোনো রকমভাবে সচল করে উঠতে পারেননি। উল্টে রাশিয়া দিন দিন অবনতির দিকে চলে যাচ্ছিল। সে সময় রাশিয়ার ক্ষমতাধর ব্যক্তিরা বরিসের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। তবে বরিস ছিলেন একজন প্রকৌশলী, আর ঠিক সেই কারণেই তিনি ১৯৯৯ সালের আগস্টে প্রধানমন্ত্রী হিসেবে পুতিনকে নিয়োগ করেন। ফলে কোনো ভোট বা রাজনীতি ছাড়াই ক্ষমতা চলে যায় ভ্লাদিমির পুতিনের হাতে। এবার আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে রাশিয়ার তৎকালীন রাষ্ট্রপতি বরিস ইয়েলৎসিন পুতিনের হাতে কেন ক্ষমতাটা তুলে দিলেন? শুনুন তবে, তার পেছনে রয়েছে আরও এক বিস্তর কাহিনী। বরিস কেন পুতিনের হাতেই ক্ষমতাটা ছাড়লেন? আইন নিয়ে পড়াশোনা করে ১৯৭৫ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন ভ্লাদিমির পুতিন। ছোট থেকেই পুতিনের স্বপ্ন ছিল সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা কেজিবিতে চাকরি করবেন। আর এই কেজিবির পাওয়ার সম্পর্কে গোটা বিশ্ব প্রায় জানে। আপনি যদি জানতে চান, তাহলে রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবি নিয়ে আমরা আরও একটা বিস্তারিত ভিডিও বানাতে পারি। তবে বলে রাখি, এই সমস্ত তথ্য এবং এটা যথেষ্ট পরিশ্রমে, তাই এই পরিশ্রমটা আমরা করি একমাত্র আপনাদের কাছে তথ্যগুলো পৌঁছে দেওয়ার জন্য। তাই অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব বাটনটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না। চলুন পরের পার্টটা বলছি। এই কেজিবিতে পুতিন দীর্ঘ বছর চাকরি করেন। কাজের সুবাদে ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত পূর্ব জার্মানিতে ছিলেন ভ্লাদিমির পুতিন। এরপর পুতিন সেন্ট পিটার্সবার্গে ফিরে আসেন। তখনই পুতিনের রাজনৈতিক উত্থান ঘটে। তিনি সেখানকার মেয়রের পরামর্শদাতা হিসেবে কাজ করতে শুরু করেন। ১৯৯৬ সালে মস্কোতে ডাক পড়ে পুতিনের। সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর রাশিয়ার প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের অধীনে ক্রেমলিনে কাজ করার সুযোগ পেয়ে যান ভ্লাদিমির পুতিন। আর তখনই বরিসের বিশ্বস্ত হয়ে ওঠেন পুতিন। সেই সময় পুতিনকে কেজিবির উত্তরসূরি গোয়েন্দা সংস্থা এফএসবির প্রধান করেন বরিস ইয়েলৎসিন। আর তখন থেকেই বরিসের মনে হয়েছিল পুতিন রাশিয়ার জনগণের জন্য শ্রেষ্ঠ নেতা হতে পারে। বরিসের জহুরির চোখ পুতিনকে চিনতে ভুল করেনি।
এবার আসি পুতিন কিভাবে রাশিয়ায় ২৬ বছর ধরে প্রেসিডেন্ট পদে আছেন। রাশিয়ার সংবিধানের ৮১ নম্বর ধারায় স্পষ্ট বলা আছে, কোনো ব্যক্তি পরপর দুবারের বেশি প্রেসিডেন্ট হতে পারবেন না। এখানেও পুতিন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ চালটা খাটিয়েছিলেন। পুতিন প্রথমবার প্রেসিডেন্ট হয়েছিলেন ২০০০ সালে। সংবিধান অনুযায়ী পুতিনের শাসনকাল শেষ হয় ২০০৪ সালে। তারপর ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত নিজের ক্ষমতা কায়েম রেখেছিলেন ভ্লাদিমির পুতিন। এরপর পুতিন যে কাজটা করেছিলেন, এটা শুনলেই আপনি প্রায় পুরোপুরি বুঝে যাবেন পুতিনের চালাকি বুদ্ধির দৌড় কত দূর। ২০০৮ সালের পর পুতিন নিজেকে রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন, আর সেই সময় পুতিন তার বিশ্বস্ত ব্যক্তি দিমিত্রিকে প্রেসিডেন্ট পদে নিয়োজিত করেন। আর দিমিত্রির এই টার্মটা শেষ হয় ২০১৮ সালে। ২০২০ সালে রাশিয়ার সংসদে একটি সংবিধান সংশোধনী বিল পাশ করা হয়, আর সেখানে ওই ৮১ নম্বর ধারার সাথে একটি পয়েন্ট যোগ করা হয়, অর্থাৎ এর আগে যে প্রেসিডেন্টরা ছিলেন তাদের টার্মকে রিসেট করে দেওয়া হবে। ২০২৪ সাল থেকে আবার নতুন করে তাদের শাসনকাল শুরু হবে। এর ফলে পুতিন ২০৩২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকতে পারবেন। ৩ বছর ধরে যুদ্ধ জারি, তবুও কিভাবে রাশিয়ার অর্থনীতি এতটা স্ট্রং? যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতির প্রবৃদ্ধি। এটা সম্ভব কিভাবে? পুতিন এখানে ঠিক কোন চালাকিটা খাটাচ্ছে জানেন? মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর হাজারো নিষেধাজ্ঞা চাপিয়েও কোনো কাজের কাজ করতে পারেনি। ইউক্রেনে আক্রমণের পর বিশ্ব অর্থনীতি থেকে রাশিয়াকে একঘরে করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো দফায় দফায় নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাশিয়ার প্রধান রপ্তানি পণ্য তেল ও গ্যাসকে তারা লক্ষ্যবস্তু করেছে। এর প্রতিক্রিয়ায় পশ্চিমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় রাশিয়া। তখন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য মনোযোগ দেয় দেশটি। ব্যবসায়িক কৌশলের অংশ হিসেবে জ্বালানি পণ্য রপ্তানিতে ছাড়ের ঘোষণা করে দেয় মস্কো। এতে অপরিশোধিত জ্বালানি পণ্য ক্রয় করে সবচেয়ে বেশি লাভবান হয়েছে চীন এবং ভারত। এই নিষেধাজ্ঞা রাশিয়া নয়, বরং পশ্চিমাদের ওপরই প্রভাব ফেলেছে। তারা তেল এবং গ্যাসের মতো স্বল্পমূল্যের জ্বালানি উৎস থেকে উল্লেখযোগ্যভাবে বঞ্চিত হয়েছে। আসলেই পুতিনকে দমানো মুখের কথা নয়। যুদ্ধের আবহেও কিভাবে পুতিনের দেশে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে জানেন? আসলে যুদ্ধ শুরু হওয়ার পর সেনাবাহিনীতে নিয়োগ বাড়াতে হয়েছে মস্কোকে, আর সেই কারণে দেশের গরিব ও কর্মহীনদের সেনায় নিযুক্ত করার পদক্ষেপ করেছে প্রশাসন, যার ফলস্বরূপ বাড়তে শুরু করেছে সাধারণ মানুষের রোজগার। পাশাপাশি গত বছর রাশিয়ার বাণিজ্য ৭% বেড়েছে। আলেকজান্ডার ডানকিন নামের এক অর্থনীতিবিদ মার্কিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমরা শক্তির উৎসের ক্ষেত্রে আত্মনির্ভর, খাদ্য কাঁচামালের ক্ষেত্রেও তাই। তাছাড়া আমাদের দক্ষ শ্রমিক রয়েছে, বিজ্ঞানেও বিশ্বমানের। সব মিলিয়ে এই আত্মবিশ্বাস আর পুতিনের সঠিক কৌশলেই বাজিমাত রাশিয়া। পুতিনের সমস্ত ভালো দিক তো শুনে নিলেন, এখনো সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা বাকি আছে কিন্তু, তাই স্ক্রল না করে শুনতে থাকুন। ভ্লাদিমির পুতিন রাশিয়ায় ক্ষমতায় আসার পর নিজের দেশেই নাকি নিজে বোম ব্লাস্ট করিয়েছিলেন। এই ঘটনাটা কি নিছকই একটা জল্পনা, নাকি এর পেছনে গভীর কোনো সত্য লুকিয়ে আছে? পুরো বিষয়টা শুনলে আপনার কাছে হয়তো পরিষ্কার হবে অনেক কিছুই। ১৯৯৯ সালে ভোট বা রাজনীতি ছাড়া পুতিন যখন প্রথমবার ক্ষমতায় আসেন, তখন তার জনপ্রিয়তা রাশিয়ায় সেভাবে ছিল না, আর এটাই স্বাভাবিক। কিন্তু ব্যাপারটা হলো, ঠিক তার কয়েক মাস বাদেই ছিল রাশিয়ার ইলেকশন। এবার পুতিনকে জেতার জন্য তার তো জনপ্রিয়তা প্রয়োজন। ঠিক এমন সময় রাশিয়ায় একটা ঘটনা ঘটে, যার ফলে পুতিনের জনপ্রিয়তা শুধু রাশিয়ায় নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ১৯৯৯ সালের ৪ঠা সেপ্টেম্বর রাশিয়ার একটি মিলিটারি অ্যাপার্টমেন্টে বোম ব্লাস্ট হয়, যার ফলে সেদিন ৬৪ জন রাশিয়ান প্রাণ হারিয়েছিলেন। এরপর ৯, ১৩, ১৬ সেপ্টেম্বর মস্কোর বিভিন্ন এলাকায় একের পর এক বোম ব্লাস্ট হয়। সেই সময় সব মিলিয়ে প্রায় ২৯৪ জন রাশিয়ান প্রাণ হারিয়েছিলেন। ঠিক এমন সময় রাশিয়ার মানুষের মধ্যে ভয়ের সঞ্চার হয়, আর রাশিয়ার সরকার তখন
এই আক্রমণের জন্য দায়ী করেন চেচেন নামের একটি প্রদেশকে, যারা রাশিয়া থেকে স্বাধীনতা চাইছিল। ঠিক সেই মুহূর্তে পুতিন চেচেনের বিদ্রোহী গোষ্ঠীদের ওপর খুব কঠোর একটা পদক্ষেপ নেন। লাগাতার টেলিভিশনে সম্প্রচার হতে থাকে সেই ঘটনা, আর ঠিক এমন ঘটনাই সাধারণ মানুষের মনে দাগ কাটে। কারণ ওই বোম ব্লাস্ট হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যে পুতিন চেচেন বিদ্রোহী গোষ্ঠীদের ওপর যে কঠোর পদক্ষেপ নিয়েছিলেন, তাতে রাশিয়ার সাধারণ মানুষ মনে করে দেশের স্বার্থে এবং দেশের মানুষের স্বার্থে ভ্লাদিমির পুতিন যে কোনো কঠোর পদক্ষেপ নিতে সময় নেন না। আর তখনই রাশিয়া জুড়ে পুতিনের নাম সকলের মুখে মুখে। এমন একজন দেশনায়ক তো সকলেই চান। প্রথম নির্বাচনের আগে পুতিনের জনপ্রিয়তা দ্বিগুণ আকার নিল, আর তারপর থেকে কোনো দিন এখনো পর্যন্ত পুতিনের জনপ্রিয়তা রাশিয়ায় কমেনি, বেড়েছে উল্টে। কিন্তু পরবর্তীকালে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো জানায় এই বোম ব্লাস্ট নাকি ভ্লাদিমির পুতিনই করিয়েছিলেন। উদ্দেশ্য ছিল নাকি নিজের জনপ্রিয়তা বৃদ্ধি করা, যদিও এর বিন্দুমাত্র কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু দাঁড়ান, এখানে একটা ব্যাপার আছে। আলেকজান্ডার লিতভেনেনকো, যিনি ছিলেন রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবির একজন অফিসার, পরবর্তীতে তিনি রাশিয়া থেকে পালিয়ে ব্রিটেনে চলে যান। আর ঠিক সেই সময় তিনি পুতিন এবং তার সরকারের বিরুদ্ধে বেশ কিছু বই লিখেছিলেন, আর সেই বইতেই তিনি সরাসরি এই বোম ব্লাস্টের জন্য পুতিন সরকারকেই দায়ী করেছিলেন। আর এই বই পাবলিশ হওয়ার কিছুদিনের মধ্যেই 2006 সালে তিনি মারা যান। তার মৃত্যুর কারণ ছিল এমন একটি বিষ যার কোনো স্বাদ নেই, গন্ধ নেই। এই বিষ শরীরে প্রয়োগ করার 1 থেকে 2 সপ্তাহ কোনো রকম এফেক্ট শরীরে দেখাও যায় না। আর এটা ছিল এমন একটি পদার্থ যা বিভিন্ন দেশের গুপ্তচর সংস্থাদের হাতে থাকে গুপ্ত হত্যার জন্য। শুধু এখানেই শেষ কিন্তু নয়, সেই সময় এই বোম ব্লাস্টের ঘটনার জন্য রাশিয়ার পার্লামেন্টের অনেকেই ইনভেস্টিগেশন করতে চেয়েছিলেন। আর অস্বাভাবিকভাবে ঠিক কয়েক মাস, কয়েক বছরের মধ্যে তারা প্রত্যেকে মারা যান। যদিও এগুলি সবটাই একের পর এক ঘটে যাওয়া ঘটনা। ওই বোম ব্লাস্টের পিছনে পুতিনের কোনো হাত ছিল কিনা তার কোনো রকম কোনো এভিডেন্স পাওয়া যায়নি। একদম শেষে আপনাদের যে বিষয়টা জানাবো তা হলো পুতিনের আমলে রাশিয়ায় ঠিক কত প্রকার বদল এসেছে। আদৌ কি পুতিন রাশিয়াকে বর্তমানে উন্নতির মুখ দেখাচ্ছেন, নাকি ক্ষমতা ওপর ভেতরে পুরোটাই ফাঁপা? শেষ পাঠটুকু শুনলে অনেক কিছুই পরিষ্কার হবে আপনার কাছে। পুতিন আধুনিক রাশিয়ায় জার হয়ে উঠেছেন। রাশিয়ার মোট দেশজ উৎপাদন বৈদেশিক জিডিপির গড় হারের চেয়ে দ্রুত বাড়ছে। রুশ অর্থনীতির এই অতি সচলতা উল্টো ফলও বয়ে আনতে পারে, কিন্তু সেটা খুব শীঘ্রই ঘটবে না এবং উল্টে পাল্টে দেওয়ার মতো কোনো বিপর্যয়ও হবে না। পুতিন সরকার এখন আগের চেয়ে বেশি স্থিতিশীল। এই যুদ্ধ পুতিনকে তার রাজনৈতিক বিরোধীদের মুখ বন্ধ করে দেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। গবেষকদের একাংশের মতে এই যুদ্ধ পুতিনকে মোটেই দুর্বল করেনি। ভবিষ্যতে পুতিন খুব একটা যে দুর্বল হবেন সেরকমও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। পশ্চিমা অভিজাতদের পক্ষে এটা হজম করা আবার কঠিন হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে পুতিনের নিখুঁত বুদ্ধি, নিজের দৃঢ় সিদ্ধান্ত, পশ্চিমাদের কাছে মাথা না ঝোঁকানো, ভ্লাদিমির পুতিনের এই কয়েকটি নীতি রাশিয়াকে দিন দিন আরো শক্তিশালী করে তুলছে। আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ ধরে ভ্লাদিমির পুতিনের সম্পর্কে এত তথ্য শুনে আপনার কি মনে হলো? দেশের স্বার্থে এবং দেশ রক্ষার্থে পুতিনের করা প্রতিটা পদক্ষেপ ঠিক কতটা যুক্তিযুক্ত এবং দেশ রক্ষার্থে পুতিন কি সত্যিই শ্রেষ্ঠ নায়ক? আপনি কি মনে করেন? কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না। এছাড়াও বিশ্বের আনাচে কানাচে কোথায় কি ঘটছে, কেন ঘটছে এবং কি কারণে সেই ঘটনাটি ঘটলো, সমস্তটা বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরাই আমাদের কাজ এবং সমস্ত রকম তথ্য জোগাড় করে আপনাদের সামনে সুন্দর করে উপস্থাপনা করাই আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এগুলো করতে কিন্তু অনেকটাই পরিশ্রমের ব্যাপার, সেজন্য একটা লাইক আমরা তো আশা করি, কি বলুন? পরবর্তীতে আবারও ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, শুনতে থাকুন, সাথে থাকুন দ্য ইন্টারন্যাশনাল টেক্সের।